নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমরা শুরু করছি ভাগ্যবার্তার আজকের এখনকার অনুষ্ঠান। ভাগ্যবার্তা অনুষ্ঠান আমাদের ভালো থাকার অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা আমাদের আজকের দিনটা মিস থেকে মিন কেমন যাবে যেমন জানতে পারি, সেরকমই আজকে ভালো কী যোগ আছে এবং মন্দ কী যোগ আছে এটাও জানতে পারি। এবং জানতে পারি জ্যোতিষশাস্ত্রের নানা রকমের বিভিন্ন সূত্র, যে সূত্র হয়তো আমার আপনার ছকের সাথে মিলে যেতেও পারে। এই অনুষ্ঠানে যে মানুষটিকে আমরা পাশে পাই তিনি হচ্ছেন পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক, যার অগাধ পাণ্ডিত্য এবং মানুষকে ভালো রাখার এক অনন্ত প্রচেষ্টা এই অনুষ্ঠানটাকে একটা অন্য মাত্রা দেয়। অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজকে থাকবে কালীকথা, আজকের কালীকথা থাকবে লাল মন্দির নিয়ে বলবো, থাকবে আপনাদের ফোন এবং বিশেষ যোগ নিয়েও বলবো। প্রথমে আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে বলবো। আজ হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজ সকাল 9টা 33 মিনিট পর্যন্ত থাকবে আয়ুষ্মান যোগ, তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ। আজকের গোচরের আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র, আজকের গোচরের রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 16 মিনিট থেকে 12টা 3 মিনিট পর্যন্ত, এবং আজকের রাহুকাল অপরাহ্ন 2:49 মিনিট থেকে বিকেল 4টে 25 মিনিট পর্যন্ত। রবি আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্র থেকে আজকে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। শুক্র আজ চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে থাকবে 11ই সেপ্টেম্বর পর্যন্ত। এবং শুক্রের মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন কী সমস্যা আসতে পারে? কারণ মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, আবার শুক্র হচ্ছে বায়ুকারক গ্রহ। অর্থাৎ শুক্র মঙ্গলের নক্ষত্র বা শুক্র মঙ্গলের সংযোগ হলে অনেক ক্ষেত্রে অশুভ ফল দেয়। কারণ আগুন যদি কখনো বায়ুর সাথে মিশে হু করে ছড়িয়ে পড়ে, অর্থাৎ শুক্র মঙ্গলের সংযোগ অত্যন্ত অশুভ ফলও দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে শুক্র মঙ্গল আবার বিশেষ শুভ ফল দেয়। কারণ শুক্র মঙ্গল কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ভাগ্যপতি কর্মপতি কারক গ্রহ, এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের শুক্র মঙ্গলের সংযোগ অত্যন্ত শুভ, বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে। যদি শুক্র মঙ্গল শুভ অবস্থা থাকে, অর্থাৎ কেন্দ্রভাবে থাকে, ত্রিকোণভাবে থাকে। আবার মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থপতি পঞ্চমপতি শুক্র মঙ্গল, অর্থাৎ মকর লগ্নের জাতক জাতিকাদের শুক্র মঙ্গলের সংযোগ থাকলে তাদের উচ্চশিক্ষা হয়, অবশ্যই উচ্চশিক্ষা হয়, এবং এই সংযোগও অত্যন্ত শুভ মকর লগ্নের জাতক জাতিকাদের। সেক্ষেত্রেও কিন্তু শুক্র মঙ্গলের এই সংযোগ কিন্তু শুভ অবস্থায় থাকতে হবে। কিন্তু শুক্র হচ্ছে সৌন্দর্য কারক গ্রহ, শুক্র হচ্ছে সুখ শান্তি ভোগ বিলাস ঐশ্বর্যের কারক গ্রহ। আবার মঙ্গল আত্মবিশ্বাস সাহসের কারক গ্রহ। অর্থাৎ দুটো গ্রহের সংযোগ যেমন শুভ ফল দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফল দেয়। অশুভ ফল কোথা থেকে আসতে পারে? শুক্র মঙ্গলের সংযোগের ক্ষেত্রে দেখা যায় যে যদি অশুভ অবস্থান থাকে, অশুভ অবস্থান বলতে শুক্র যদি কখনো নিচস্থ মঙ্গলযুক্ত, মঙ্গল নিচস্থ শুক্রযুক্ত, শুক্র মঙ্গল যদি দুস্থানগত সংযোগ থাকে, সেক্ষেত্রে দেখা যায় সেই জাতক জাতিকার অত্যন্ত লোভী হয়। অর্থাৎ সে অসাধু উপায়েও অতিরিক্ত রোজগারের তার মধ্যে একটা আসক্তি থাকে। এছাড়া দেখা যায় যে শুক্র মঙ্গলের সংযোগের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা আসে। শুক্র মঙ্গলের সংযোগ দাম্পত্য জীবনে সমস্যা আসতে বাধ্য যদি অশুভ অবস্থা থাকে। অতএব শুক্র মঙ্গল যে সংযোগ যদি কখনো দেখা যায় কোনো জাতক জাতিকার নিচস্থ লগ্নের চতুর্থে সপ্তমভাবে অষ্টমভাবে থাকে,
ধরে নিতে হবে তার দাম্পত্য সুখ কোনোভাবেই আসবে না, একদম নিশ্চিতভাবে ধরে নিতে হবে তাদের কোনোভাবেই দাম্পত্য সুখ আসবে না। শুক্র মঙ্গলের সংযোগ চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশভাবে থাকলেও সমস্যা আসে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। অতএব শুক্র মঙ্গলের সংযোগ আমরা গোচরে হচ্ছে শুক্র হচ্ছে মঙ্গলের নক্ষত্রে থাকাও অশুভ গোচরে, এবং 11ই সেপ্টেম্বর পর্যন্ত যে শুক্র মঙ্গলের নক্ষত্রে থাকবে সেক্ষেত্রে কিছু রাশি জাতক জাতিকাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আসবো আরেকটি আজকে অশুভ যোগ আছে, যেমন রাশির অষ্টমভাবে বুধ রাহু যুক্ত অবস্থায় আছে। যদি কখনো জন্মকালীন লগ্নের সাপেক্ষে যদি বুধ রাহু যুক্ত অবস্থা থাকে অষ্টমভাবে, ষষ্ঠভাবে বা দ্বাদশভাবে, অত্যন্ত অশুভ, কারণ তাকে আমরা বলি নাশ যোগ। বুধ রাহুযুক্ত প্রবলভাবে অশুভ ফল দেয়, বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে। বুধ রাহুযুক্ত যদি কোনো জাতক জাতিকার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে থাকে, বা বুধ নিচস্থ রাহুযুক্ত বা রাহু নিচস্থ বুধযুক্ত, সেই জাতক জাতিকার উচ্চশিক্ষা কোনোভাবেই হয় না, একদম নিশ্চিত লিখে দিতে পারেন, কোনোভাবেই তার উচ্চশিক্ষা হবে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তার যদি রাহুর মহাদশা আসে সে বিভিন্ন নেশায় আসক্তি হয়, বিভিন্ন প্রকার অশুভ নেশা আসক্তি তার মধ্যে আসে, এবং তার জীবনে নানাবিধ সমস্যার মধ্যে সে পড়ে, মানসিক সমস্যার মধ্যে আসে, প্রবল শারীরিক সমস্যা আসতে পারে তার জীবনে, এবং কুসঙ্গে পড়ে। তার কুসঙ্গে আসা অত্যন্ত হিংস্র প্রকৃতি হয়, তারা অত্যন্ত হিংস্র উগ্রতা তাদের মধ্যে কিন্তু প্রকাশ পায়। আসবো আজকে রাশিফলে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য। আজকের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য, শুভ রং লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, সন্তানের প্রবল সাফল্যের যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য, শুভ রং সাদা এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছে, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, শারীরিক কিছু বিড়ম্বনা আসতে পারে, কোনো মতানৈক্যে জড়াবেন না। মিথুন রাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য, শুভ রং সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন করে চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য, শুভ রং সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা, মানসিক টেনশন, এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন আজকের দিনটি কোনো ঝুঁকি নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ সিংহ রাশির জাতক জাতিকারা সর্বদিকে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে যদি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, পেশাগত ব্যবসাতে যুক্ত আছে অত্যন্ত শুভ। এবং আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ সাফল্য আসবে। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং সন্তানের প্রবল সাফল্যের যোগ। শুভ দিক আপনাদের পূর্ব এবং পশ্চিম দিক, শুভ রং সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা, আজ আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রবল মানসিক টেনশন আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনাদের অর্থনাশের প্রবল যোগ। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজ দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য, শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ,
কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মকর রাশি জাতক জাতিকাদের মানসিক টেনশন বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে প্রবল গুপ্তশত্রু অপযশ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো ঝুঁকি নেবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন অত্যন্ত সাফল্য। মীন রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, রাশিফল শেষ। এবার আমরা একটু জানিয়ে দিই আপনাদেরকে পণ্ডিতজিকে আপনারা কবে কোথায় কখন পাচ্ছেন। প্রত্যেক রবিবার গড়িয়াহাট, প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর, প্রত্যেক মঙ্গলবার পাবেন হাতিবাগান, আর প্রত্যেক বুধ, শুক্র এবং শনিবার পাচ্ছেন বারাসাতে। আগামী 29 তারিখ বর্ধমান, আপনারা 29 তারিখে পণ্ডিতজিকে পাচ্ছেন বর্ধমান, 30 তারিখ দুর্গাপুর এবং আসানসোল 2 জায়গাতেই পেয়ে যাচ্ছেন। তার পরবর্তী 3রা সেপ্টেম্বর, 3rd সেপ্টেম্বর মেচেতা, 4th সেপ্টেম্বর কৃষ্ণনগর, 4 সেপ্টেম্বর কৃষ্ণনগর, 5ই সেপ্টেম্বর, 5th সেপ্টেম্বর মালদা এবং 6 সেপ্টেম্বর শিলিগুড়ি, 6 সেপ্টেম্বর শিলিগুড়ি, 7 সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর বহরমপুরে চেম্বার। এছাড়া আপনারা কৌশিক অমাবস্যার জন্য এই প্রত্যেকটা চেম্বার যেমন পাচ্ছেন, অনলাইনেও আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। পণ্ডিতজি, আচ্ছা, বন্ধু হ্যাঁ নেব। তার আগে একটা কথা বলবো যে আপনারা যারা আসবেন চেম্বারে এখন থেকে বুকিং করে নিন। আর বর্ধমান চেম্বারে যেমন বুকিং শেষ হয়ে গেছে, আমি তো 10 জনের বেশি দেখি না। আমি আগেও বলেছি বর্ধমান চেম্বারে 14 জন হয়ে গেছে। আর দুর্গাপুর চেম্বারও প্রায় বুকিং শেষ, এবং যারা অন্যান্য চেম্বারে দেখাতে চাইছেন এখনই বুকিং করে নেবেন। নাম না লেখালে কিন্তু আমি দেখবো না। 1, 2 নম্বর হচ্ছে, কারণ আমি তো একটু সময় দিই প্রত্যেককে, মানে ওই আয়ারাম গয়ারাম ওইভাবে কিন্তু আমি কখনো দেখি না কোনো ক্লায়েন্টকে। অর্থাৎ আসলেন আর গেলেন 2 মিনিটের ওই প্রোগ্রাম কিন্তু আমি করি না। আপনারা যদি নামটা লেখান তাহলে আপনাদেরকে টাইম স্লট করে দেবো, সেইভাবে আপনারা আসবেন। আপনাদেরও বুঝতে হবে না ঘন্টার পর ঘন্টা, আর আমার পক্ষে সুবিধা হবে। কারণ আমি আয়ারাম গয়ারাম দেখি না, আপনাকে সময় দিয়ে দেখব। সময় আপনার সময় যত প্রশ্ন থাকবে সব প্রশ্নের আপনার উত্তর দেবো, সেভাবে কিন্তু আমি দেখি। সেভাবে অনলাইনেও দেখি এবং চেম্বারেও দেখি। ওই জন্য নামটা বুকিং করে নেবেন, সেটা আপনাদের পক্ষেও ভালো হবে, আমার পক্ষে ভালো হবে, এবং দুজনের পক্ষেই স্বাস্থ্যকর পরিবেশ থাকবে। একদম একদম পরিষ্কার কথা। আর কারণ আগামী 10ই সেপ্টেম্বর যে কৌশিকী অমাবস্যা, সেই কৌশিকী অমাবস্যা আমি নিজে তারাপীঠ থাকবো গ্রহদোষ খণ্ডনের জন্য। এবং আপনারা অনেকেই অবশ্যই আসবেন, যোগাযোগ করেছেন। আর যারা আসতে চাইছেন এখন থেকে যোগাযোগ করুন, কারণ গ্রহদোষ খণ্ডনের কাজ কিন্তু এই মাসে শেষ হয়ে যাবে। আমার এই সেপ্টেম্বর মাসে, আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে আমি কাউকে নেব না, আগের থেকে জানিয়ে রাখলাম। তখন কোনো রিকোয়েস্ট করলেও আমি কিন্তু করবো না কাজ। কারণ এখন দুর্গাপুর আসানসোল চেম্বার আপনার লাস্ট, কিন্তু তার আগে তো তারপরে তো মেচেতা কৃষ্ণনগর আছে, ওই যারা আছে তাদের জন্য কিছু থাকবে। কারণ প্রত্যেকেই তো আমার কাছে আসেন বিশেষ করে গ্রহদোষ খণ্ডনের জন্য। কারণ আমি তো গ্রহদোষ খণ্ডন করি, সেটার ভিডিওটা দিই। হ্যাঁ, তার যে গ্রহদোষ খণ্ডন হলো, তার নাম গোত্র সহকারে সংকল্প হলো, আহুতি দেওয়া হলো, ভিডিওটা দিই। সে ভিডিও আপনাদের কয়জন দেয়? পকেট থেকে বা ব্যাগ থেকে রেমেডি বার করে দেয়। আমি তো সেটা দেবো না। আপনার পুজো দেখবেন, আপনার ভিডিও দেখবেন, তারপরে তো আপনি পয়সাটা আমাকে দেবেন। হ্যাঁ, যাই হোক, সেটা আপনাদের চিন্তা ভাবনার ব্যাপার। আপনারা কাকে বিশ্বাস করে কি যাবেন না যাবেন আপনাদের ব্যাপার। আপনারা কোথায় ঠকবেন না ঠকবেন আপনাদের ব্যাপার, সেক্ষেত্রে আমি কিছু বলবো না। যাই হোক, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার স্যারকে প্রথমেই প্রণাম জানাই, আপনাকে শুভেচ্ছা। নমস্কার। হ্যাঁ, আপনাকে প্রণাম, আমাকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ বলুন, কার সম্পর্কে? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম কি?
মেয়ের নাম শ্রেয়া দে। আচ্ছা, ওর ডেট অফ বার্থ কি নাম বললেন? শ্রেয়া দে। আচ্ছা, একটু 11/6 11/6 2005 2005। সময়টা বলুন। রাত্রি 2:25। সেক্ষেত্রে কি 10 তারিখ রাত 12টার পরে বলে 11 তারিখ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রি 2:25। তারপরে কোথায় হয়েছে? বর্ধমান হসপিটাল। ঠিক আছে। আপনি দেখেন অনুষ্ঠান? হ্যাঁ, আমি প্রত্যেকদিন স্যারের অনুষ্ঠান দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মেয়ের খুব ভালো। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার শনিবার তো? হ্যাঁ, হ্যাঁ শনিবার পড়ে যাচ্ছে। শনিবার মানে শুক্রবার রাত 12টার পর শনিবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মেষ লগ্ন, কর্কট রাশি আসছে, হ্যাঁ, পুষ্যা নক্ষত্র, দেবগণ, এগুলো জানতেন তো আপনি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি আমি একটু জন্মছকে আসছি। জন্মছক অনুযায়ী কোনো গ্রহই জন্মকালীন বক্রী অবস্থা ছিল না। আচ্ছা, লগ্নপতি কারগ্রহ দ্বাদশভাবে মঙ্গল রাহুযুক্ত অবস্থায় আছে। আচ্ছা, বৃহস্পতি মঙ্গল হচ্ছে দ্বাদশভাবে এবং বৃহস্পতি দৃষ্ট। আচ্ছা, মঙ্গল বৃহস্পতির একতর যোগ। চতুর্থভাবে শনিচন্দ্রের অবস্থান, চতুর্থভাবে অবস্থান করছে। চতুর্থপতি দশমপতি রাজযোগ, অর্থাৎ দশমপতি দশমে দৃষ্ট। আচ্ছা, আর জন্মছক অনুযায়ী বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট, শনির স্বক্ষেত্রে দৃষ্ট। এবার আমি আরেকটু দেখে নিচ্ছি। পঞ্চমপতি দ্বিতীয় অবস্থান করছে, বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে, অর্থাৎ বৃহস্পতি লগ্নপতির উপর দৃষ্ট, বৃহস্পতি পঞ্চমপতির উপর দৃষ্ট। আপনার মেয়ের তো উচ্চ শিক্ষার যোগ, ঠিক আছে? কারণ ওর জন্মছকে চতুর্থপতি বিদ্যার অধিপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, স্বক্ষেত্রে আছে। আর পঞ্চমপতি কারক গ্রহ রবি বৃহস্পতির নবম দৃষ্টি আছে। হ্যাঁ, বৃহস্পতির নবম দৃষ্টি। আমি এর আগে দিন বোধহয় ভুলে কোনো সময় অষ্টম দৃষ্টি বলে বলেছিলাম কোনো প্রোগ্রামে, সেটা কিন্তু আমি বলে নিচ্ছি, আপনি সেটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন। বৃহস্পতির অষ্টম দৃষ্টি হয় না, হতে পারে আমি ভুলে কখনো কিছু বলে ফেলেছিলাম। বৃহস্পতি কখনো অষ্টম দৃষ্টি হয় না, কখনো কথা ফুসকে গেছে মুখ থেকে, সেটা হতে পারে। বৃহস্পতি মূলত হচ্ছে দৃষ্টিটা হয় পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি বৃহস্পতির। এবং আপনার মেয়ের জন্মছক অনুযায়ী পঞ্চমপতি রবি, উপরে বৃহস্পতি নবম দৃষ্টি, ঠিক আছে? আর সেক্ষেত্রে হচ্ছে যে লিখেছিলেন হোয়াটসঅ্যাপে, একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু মূর্খ না, আমি কিন্তু মূর্খ জ্যোতিষী না, 40 বছরের অভিজ্ঞতা, বুঝতে পারলেন? অতএব এটা হোয়াটসঅ্যাপে আপনি লিখেছেন যে আমি অষ্টম দৃষ্টি লাগে, আমি জানি না আমি অষ্টম দৃষ্টি বলেছি কিনা, আমার তাও মনে নেই। আচ্ছা, যাই হোক, আপনার মেয়ে কি পড়াশোনা করছে এখন? এবারে বিএসসি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। আচ্ছা, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। হ্যাঁ, রেজাল্ট কেমন? ভালো তো? হ্যাঁ, মানে ভালো তো কি বটে। আচ্ছা, এখন কি পড়াশোনা করার ইচ্ছা আছে ওর? মাস্টার ডিগ্রি করবে তো? এখন পড়াশোনা কিছু হয়নি, এখন ওই টিচিং ট্রেনিং গুলো নেবার করছে, আর বাড়িতে কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছে। কেন মাস্টার্স করবে না? এটাই ভাবছি যে মাস্টার্স করবে না, মানে টিচিং ট্রেনিং যেগুলো বিএড বা ডিএড এর যেগুলো, মানে আপনি চাইছেন আপনার মেয়ে যেন দ্রুত চাকরি পেয়ে যায়, যে করেই হোক, তাই তো ভাবছেন? হ্যাঁ, কিন্তু আপনার মেয়ের চাকরি কিন্তু আছে, মেয়ের কিন্তু কর্মস্থান খুব ভালো। হ্যাঁ, মেয়ের কর্মজীবন শুরু হবে 29 সালের জানুয়ারি মাস থেকে। তার আগে আপনার কিন্তু হবে মেয়ের না। কর্মজীবন খুব ভালো, অত্যন্ত কিন্তু ভালো। এখন নেই। কিন্তু শনি কর্মপতি কর্মভাবেই দৃষ্ট। শনির অন্তর্দশা আসবে 29 সালের জানুয়ারি মাস থেকে, অর্থাৎ বুধের দশা শনির অন্তর্দশায় কিন্তু ওর কর্মযোগ। হ্যাঁ, নিশ্চিত থাকুন, কোনো ভয় নেই কিছু। মেয়ের জন্মছক অত্যন্ত ভালো, উচ্চ শিক্ষার ছক, এবং তার পাশাপাশি কর্মজীবনও ভালো, ঠিক আছে? সঙ্গে আচ্ছা। থাকুন, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আসবো আজকের কালী কথায়। আজকে থাকবে লাল কালী নিয়ে বলবো। কলকাতার বাংলার প্রসিদ্ধ কালী মন্দিরগুলোর মধ্যে উত্তর কলকাতার লাল মন্দির অন্যতম। এই কালী মন্দিরের সাথে জড়িয়ে আছে অনেক গল্প,
কিংবদন্তি ও অলৌকিক ঘটনা। আজ কালীকথায় সেই সব নিয়ে আলোচনা করব। যেখানে সেন্ট্রাল এভিনিউয়ের রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে এবং চিত্তরঞ্জন এভিনিউ আর যতীন্দ্রমোহন এভিনিউ, সেখানে অবস্থিত এই প্রাচীন কালী মন্দির। বর্তমানে মন্দিরটি যতীন্দ্রমোহন এভিনিউতেই পড়ে। প্রায় সব মন্দিরে দেখা যায় সাধারণত রাস্তার একধারে, কিন্তু অদ্ভুতভাবে এখানে রাস্তার মাঝখানে রয়েছে মন্দিরটি। আরও একটি বিশেষ কারণ আছে। প্রায় 250 বছর আগে এই মন্দির একটা মাটির ঘর ছিল। তখন অমরকৃষ্ণ ঠাকুর চক্রবর্তী নামে এক মাতৃসাধক এই মাটির ঘরে তিনি তন্ত্র সাধনা করতেন। শোনা যায় রঘু ডাকাত একবার হাটখোলা থেকে ডাকাতি করে ফেরার সময় লুট করা যোগমায়ার মূর্তি রাজা নবকৃষ্ণের পুকুরে ফেলে দেন। পরবর্তীতে অমরকৃষ্ণ ঠাকুর চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়ে মাকে নিয়ে এসে সেই মাটির ঘরে পুজো শুরু করেন। ব্রিটিশ আমলে রাস্তা তৈরি করার সময় ইংরেজরা মন্দিরটিকে সরাতে চাইলে অমরকৃষ্ণ ঠাকুর চক্রবর্তী মন্দির সরিয়ে নিয়ে যেতে অস্বীকার করেন। তখন ব্রিটিশ গভর্নমেন্ট তার বিরুদ্ধে মামলা করে। 3 দিন তাকে হাজতে আটকে রেখেছিলেন। শোনা যায় যোগমায়াকে কোলে নিয়েই হাজতে ছিলেন তিনি। রাজকৃষ্ণদেব তার হয়ে মামলা লড়েন এবং সেই মামলায় তার জয় হয়। তারপরে ইংরেজরাই ওনাকে প্রস্তাব দেয় মন্দিরটা সুন্দর করে বানিয়ে দেওয়ার। তাতে তিনি রাজি হয়েছিলেন। ইংরেজরাই এই লাল রঙের মন্দিরটি তৈরি করে দেন। শোনা যায় ব্রিটিশরা যখন পুরোপুরি পুরনো মন্দির ভেঙে দেওয়া প্রচুর জল বেরিয়েছিল, এখান থেকে যদিও আশ্চর্যজনকভাবে জলের কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি। কলকাতা মেট্রো রেলের কাজ শুরু হওয়ার সময় এই মন্দিরের গায়ে কোনো আঁচড় লাগেনি। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি মন্দিরটা চিনতেন। ইন্দিরা গান্ধী বলেছিলেন এই মন্দিরটা রেখেই মেট্রোর কাজ হবে। তার জন্য আলাদা করে তিনি কিছু টাকা অনুমোদন করেছিলেন বলে শোনা যায়। ইন্দিরা গান্ধীর পরেও এই নিয়ম মেনে মেট্রোর কাজ এগিয়েছিল এখানে। মোট কথা কোনোভাবেই মন্দির আগের স্থান থেকে সরানো যায়নি। তাই আজও রাস্তার মাঝখানে এই কালী মন্দির অবস্থান করছে। আচ্ছা, বোধহয় সময় শেষ হয়ে গেছে। একদমই সময় শেষ, আমাদের হাতে সময় নেই। অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে। নমস্কার। আজকে আপনারা বারাসাতে পেয়ে যাচ্ছেন। নমস্কার।